নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সব থেকে বেশি মানুষ ভোট দিবে। এটা তাদের জন্য খুব বিপদ যে আওয়ামী লীগ নাই কিন্তু দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হয়ে যাচ্ছে, তাহলে ইন্ডিয়ার কার্ডটা নষ্ট হয়ে যায়। বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, এনসিপি হোক, স্বতন্ত্র হোক, জনগণ যদি বেছে বেছে যোগ্য লোকটারে সংসদে পাঠায় তাহলে পুরো সংসদটাই তো যোগ্য লোকদের একটা জায়গা হয়ে উঠবে। এটাই আমাদের বড় যুদ্ধ, এটাই আমাদের করতে হবে। শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসেবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 2007 মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হলো? তাদের মন্ত্রণালয়ে একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই, তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত করতে পারে নাই। প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে 80% ইসলাম এমনিতেই কায়েম হয়ে যায়। বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না, ইতিহাস থেকে নাই করে দিয়েছে। আপনারা তার নাম শুনেছেন? সিপাহী বিপ্লবে যদি দুইটা নাম থাকে, এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজমালি, ইতিহাস পড়িও না, নতুন করে তৈরিও করি না, পাবলিকেশনও বানাই না, শুধু রাস্তা কাঁপাই দিলে হবে না ভাই। হাবিলদার রজমালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে। একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে, ব্রিটিশদের কাছে জীবন দিবে না, এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে, আর ব্যাক করেন নাই। তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব, তবুও আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না। সেই হাবিলদার রজমালি। এখন বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস এমিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণে তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবিয়ে রাখা। দ্বিতীয়ত হলো, বিএনপির ভাইদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেনও না, পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন, আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো। জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন। একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরেছে, পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন। আপনারা কি জানেন? এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাইল 22 সালের পর, সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন
হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম, এর যে একটু ভালোবাসে তারই হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তার শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এ কি ভাই, ইসলামোফোবিক বিএনপি সে কোথায় যাবে? সে কি দিল্লি যাইতে চায়? আমাকে আমাদের বিএনপির এক আপা টকশোতে বললো, আমসি তিনি লজ্জায় মরে যান, একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে। তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে, আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়োবৃদ্ধ মানুষকে। মানে মনে চায় কি, মাঝে মধ্যে মনে চায় আপনি কিছু বলবেন না, চক্ষু বন্ধ করে থাকবেন। মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে, ও তো জুলাইতে রাস্তায় নামে নাই। যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নাইমে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে। একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন, একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল, টাইনে টুইনে পাস করছি, আমি কোটা মোটা দিয়ে কি করব। কি ভীষণ সত্য উচ্চারণ, বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব, আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমি ফেল করছি, আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না, আমি রাজপথে নাইমে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ও লেভেল এ লেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়। যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না, বাংলাদেশে পড়ার, এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মরে যায়। একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোন রাজনৈতিক দলের কোন নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে? একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম 5-10 জন নেতার নাম বলেন। আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে, লেজুরবাতির ছাত্র রাজনীতি না, ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে। কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন। তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে, যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে, যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে, কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করে, তারপর তো বিদেশ পাঠাই দেন। আপনার নিজের ছেলের এত ভালোবাসেন, মেয়েরে ভালোবাসেন, বিদেশ পাঠাই নিরাপদ রাখেন, আর এইখানে অন্যের সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন। এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে, এগুলো বন্ধ করতে হবে। এখন যেটা ব্যাপার, আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন, গত 1 বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি, মিডিয়ার ভাইরা যেটা করছেন না, গত 1 বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল, 1000 বার বলেছে। আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে 5 লক্ষ মানুষ মারা যাবে। এটা সে কেন বলেছে? এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না, সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না। আপনি ভাবেন, পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার, সাপ্লাই যত গণহত্যা, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে 1500 শহীদ, এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জান বাজি রেখে নামে, তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন। অথচ অবাক হই, এইরকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না। এবং এখানে অবশ্যই বিএনপি, জামাত ইসলামী, অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি। তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তারা রিভেঞ্জ নেয় নাই, মানুষকে দমিয়ে রেখেছে। কিন্তু এই গত 1 বছরে, এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি, আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে, মানে মব কি মানে হইলো, মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটি হইল মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই শাহবাগ সন্ত্রাস না, সেই শাহবাগ মব না, সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে। আমি নিজে দেখেছি শাহবাগে, তো দিনের পর দিন আমি দেখেছি। যখন 40 থেকে 50 জন লোক মাত্র দুপুরে, লোক নাই,
তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায়। সেভাবে করে করে লোকানো হয়েছে, প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানো হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক, 7 আপ, কোক, স্প্রাইট, বিরিয়ানি দিয়ে ভরা থাকতো। শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যেখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয়। তো ওরা সব রুমে নিয়ে আসতো, যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো, কার কি লাগবে নিয়ে যা। এই কথা কেন বললাম? একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে? সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে 11টা মাথায় সেলাই লেগেছে, তার 11টা, রক্তাক্ত ভয়াবহ অবস্থা, একটা পত্রিকা সেটাকে মব বলে নাই। আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে, আদালতের সামনে তাকে বিচার মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত। সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকা যদি জামাতের সমর্থিত হয় আপনি তো, সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। কিন্তু এই যে সবাই মব বাজরা যারা মব ট্রেডিং করছেন, তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের, দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন। একটা পত্রিকা মব লেখে নাই, সেইগুলো কোনোটা মব না। এরপর তো বলতে পারবো হাজার হাজার। কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে, কাকে দিচ্ছে? যেই বাচ্চার একটা চোখ নাই, ইন্টারে পড়ে, এখন সে ভর্তি হবে ভার্সিটিতে, অন্য চক্ষু কাজ করছে না, হাত নাই, পা নাই, তার মধ্যে ভীষণ ট্রমা কাজ করে। এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল? রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা, আমাদের যেই সব ছেলেমেয়েরা চোখ হারাইছে, চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, রক্তের সাগরের মধ্য দিয়ে হইছে, ওদেরকে দিনের পরে দিন কাউন্সিলিং করা। ওরা এখনো ট্রমাটাইজড। ওদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল। আপনি কাউন্সিলিং করেন নাই, ওদের পুনর্বাসন করতে পারেন নাই, শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই। এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হইছে, পঙ্গু হইছে, এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই, বিচার নাই, সংস্কার নাই। সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে, যাতে তার মনে হইতেছে সে যে আবার অন্ধ হয়ে বাইচে আছে সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না, এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে। সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে। এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয়, কিসের সাথে তুলনা দেন? গত 15 বছর যার তুলনা একমাত্র জাহান্নামের সাথে হইতে পারে। তো আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে? এগুলো মনে করেন আমরা বুঝি না? নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেসার ফিল করে। আমার হেড বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে, ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না। এখন এই জন্য আমার কি হয়েছে, তারা যাতে একটু ট্রাস্ট পান, একটু কনফিডেন্স পান, এই জন্য কথার উত্তর দিই না। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন পইরিয়াছে, কিছু হবে না। তাই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজরে আপনার এত খারাপ লাগে? আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে। আমি এখন আপনারা চাইলে, আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে, শুধু গালি দেওয়াই যাবে না, এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না, যে একাডেমিক থিসিস আছে। আমি আন্দাজে কথা বলি না, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও। তো এইটা আমি বলতে চাই না, তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে। কিন্তু হ্যাঁ, আপনার চোখের সামনে শহীদ রিয়াগোপ এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে, সে ওয়াল 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। এই রাষ্ট্রের এমন কোন লিথাল ওয়েপন আর্মির কাছে, পুলিশের কাছে, বিজেপির কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনা ব্যবহার করে নাই। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজা ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি কি করবেন তখন? এখন মুশকিল হলো, এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই, তার বাবা মাও শহীদ হয় নাই, কেউ অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, তাই গালি এত বিষ লাগে, আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে। তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনারা একটা মিডিয়ার ভাইয়েরা কাইন্ডলি শুরু চেষ্টা করে দেখেন। এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল, হইল না, তো অশান্তি তো কিছু থাকবেই, আমরা তো রাষ্ট্র গঠন করব। এরপরও তো তুলনামূলক অনেক কম হচ্ছে। কেউ একটা মিডিয়া কেন বলতেছে না 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর 72 থেকে 75 বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে, যেই পরিমাণ কেওয়াস হয়েছে, ইতিহাসে তা আর হয় নাই। তার সাথে জড়িত ছিল কারা? এই যে মুজিব বাহিনীর গুন্ডারা। আমার বাবা, আমার মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো জমা দেওয়া হয় নাই, সেই জমা না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিনতাই, রাহাজানি। আমার মায়ের আজকে এই কথাটা বলে, আমার মা বলতেছেন, আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম, তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউই তাকে কখনো আক্রমণ করেন নাই তার সম্মানে। আমার মা খালার বাসায় ছিলেন,
তাকে পুরো এলাকাবাসী দেখিয়ে রেখেছে। বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে, তখন তার বয়স 16, আমার মা, আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে, যাদের চেহারা একটু ভালো ছিল, তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য। এই মুজিব বাহিনীর গুন্ডারা সেগুলো করেছে না? এমন কোনো চিন্তা নেই। ব্যারিস্টার ফুয়াদ ভাই সেদিনকে বলেছেন, তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায়, যে এই গুন্ডাগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় ছিনতাই করতো, তারপরে এলাকাবাসী আইনে গাছের সাথে বাইধে রাখতো, এরপর এলাকার মুরব্বীরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে কাছে দিয়ে আসতো। হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই, প্রচন্ড কেওয়াজ হবে, তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে, স্বাভাবিক তো। তাহলে মুক্তিযুদ্ধের পরের কেওয়াজ যদি আপনার কাছে মপ না হয়, তাহলে এরকম তুমুল গণহত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই, বরং এখনো এখানে এস আলম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে 3-4 বছর এইরকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন, আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের 2 মিনিট কথা। নির্বাচন হতে হবে। আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয় আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী 20 বছর নির্বাচন না হোক, না, এটা আমরা চাই না। আমরা নির্বাচন চাই। মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে নাই। মানুষ আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে, ভোট দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে। নির্বাচন লাগবে। তবে আমাদের প্রশ্ন হলো, সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি? এখানেই আমাদের কথা। কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এইটাই আমাদের কথা। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে, যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে। যেই সংবিধান 72-এর বাকশালী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার, কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না। তারপরে তারা সংবিধান রচনা করেছেন, এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই। এরপরে যারা 73-এর একটা ভোট চুরির নির্বাচন দিয়েছে, সেই 73-এর নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই, ইশতেহারে রাখেন নাই। সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বয়ে বেড়াবো, সেই দায়বদ্ধতা তো আমাদের নাই। এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে, যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন। এই যে সবাই বলে আইনের কথা, বলেন তো পারলে একটা কথা, হাসিনা কোনটা বেআইনি কাজ করছে? না, হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই। সে সমস্ত হত্যা, গুম, খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে। সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, যা ইচ্ছা করে তাই করেছে। এবার তো সে তো বেআইনি কিছু করে নাই, কথা তো সত্য। আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে, কারো কারো দেখি 72-এর সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম, যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে, যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে। আজকে নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াইতেছে। সাহস তাদের থাকে, তারা তার প্রতিরোধ গড়ে তুলুক। গত 15 বছর বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে, তারা তো দেশ ছেড়ে পালায় নাই। তো তারা যদি রাজনীতি করতে চায়, তার প্রতিরোধ গড়ে তুলুক। মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ওই যে জাতির জনক বলছে যে আমি হরতাল ডাকিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে ঘুমা। এখন হাসিনা এরকম বলছে আমি লকডাউন দিয়ে দিচ্ছি, যা ফাইন। এবং নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াইতেছে। তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন, একটু বলি ভাই, একটু প্লিজ নিজের বিবেকটারে বর্গা দিয়েন না। নিজের বোনকে নিয়ে পালাই গেছে, আর বাচ্চা কাচ্চা তো দেশেই থাকে না, এখনো তার কথায় আপনারা নিজের জীবন ধ্বংস করেন না। আপনারা তো অবাক করেন যারা গণহত্যা করে নাই, আর বাকি যারা গণহত্যা করেছে বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শক্তি
এই বিচারকে ব্যাহত করতে পারবে না, তাতে যদি কোনো রাজনৈতিক দলও কারোর সাথে আপোষ করে। কারণ এখন এই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার। সুতরাং 500 কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন যার সন্তানকে হারাই গেছে, একমাত্র সন্তান চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। সুতরাং ইনশাল্লাহ আমরা রাজপথে আছি। আপনাদের মাধ্যমে বলতে চাই, তারা যে কোনো জায়গায় শাহবাগে যদি না আসে, যদি বলে যে ওইখানে যাবে, আমরা তো পুলিশ তো অফকোর্স আমাদের সাথে যাবে না, আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই। এবং সকাল 11টায় আমরা আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে যাব। এখানে যেহেতু আসে নাই, পরে বলবে যে শাহবাগে ছিল, ওইখানে তো আসো নাই, আমার ইনবক্স দেখলে আপনারা বলবেন এইসব বলতেছে, তো আমরা আওয়ামী লীগের অফিসের সামনেও যাবো। তো যদি তারা ন্যূনতম সাহস তাদের থাকে, তারা তার প্রতিরোধ গড়ে তুলুক। গত 15 বছর বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে, তারা তো দেশ ছেড়ে পালায় নাই। তো তারা যদি রাজনীতি করতে চায়, তার প্রতিরোধ গড়ে তুলুক। জনজীবনে একটা প্রভাব তো পড়ছি, একটা সেমি ঈদ হয়ে গেছে, ঈদের মতো উৎসব। হ্যাঁ, যেমন এখানে আমাদের সাথে অনেক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আসছে সকালে, স্কুল কলেজ থেকে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে বাচ্চারা বলে ভাই আজকে কলেজে যাই নিয়ে আসছি। তা আওয়ামী লীগ একটা দায়িত্ব নিচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং মাঝে মধ্যে কিছু ফেস্টিভ্যাল মোড দেওয়া। তখনই জাতি ক্লান্ত হয়ে যাবে, তার সে টায়ার্ড হয়ে যাবে, এক্সস্টেড হয়ে যাবে, সেই এরকম একটা উস্কানি দিবে। এখন যদি আজকে এখানকার বাচ্চারা 32-এ যে কটা ইট আছে সবাই নিয়ে খুলে নিয়ে আসে, তখন তো আবার সুশীলরা বলবে এটা উচিত হয় নাই। কিন্তু এরা একবারও বলবে না যে এই ডাইনি মহিলা ওইখানে বসে আছে, ওইখানে বসে চুপচাপ মরে যাক, চিতা হোক, কবর হোক, যাই হোক। এরপর ওইখানে বসে যে উস্কানি দেয়, এরপর শহীদ পরিবারকে যদি একটা করে ইট খুলে আনে, তাহলে ইট ওখানে থাকে, কিন্তু এখানে বলবে যে এটা মব হয়েছে। আর ওইখানে বসে যে শত কোটি টাকা বিনিয়োগ করে দেশ স্থিতিশীল করতেছে, এটা কিছু না। হেফাজতের সময় বাইতুল মুকাররমে নিজের আগুন দিয়ে বলে হুজুররা আগুন দিছে। এখন সর্বশেষ আগুনের সাথেই যে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণ হইলো, দেখেন জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6টা লাশ, এর মধ্যে একজন তখনও মারা যায় নাই, প্রকাশ্য দিবালোকে তারা আগুন দিয়ে পুইরা কয়লা বানাই দিছে। আমরা দেখেন যত সহজে বলতে পারতেছি, এদিকে এত সোজা। আপনি আপনার 70টা এখন মরে গেলে আপনি তার ন্যূনতম লাশটা কবর দিতে চাইবেন। তার বোন বলছে একজন শহীদের যে আমার ভাইয়ের চেহারাটা তো ভালো ছিল, আমার জীবনে শেষ ইচ্ছা ছিল ওর কবরে রাখার সময় আমাদের গালে একটা চুমু খাবো। ওর মুখের দাঁতগুলো ছিল না, কয়লা বানাই ফেলছে। হাসিনার কথা অনুযায়ী হাসিনা বলছিল যে আগুন সন্ত্রাস যখন বিএনপি জামাতের নামে, সে বলছে এই আগুনই তাদের পোড়ানো উচিত। তাহলে যেই আগুনে আশুলিয়া শহীদদের পোড়াইছে, সেই আগুন কি এখন আওয়ামী লীগের পোড়ানো উচিত না? তবু আমরা তাদের মতো ফেরাউন নমরুদ না, আমরা তাদেরকে পোড়াইতেও চাই না, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। আপনারা জানেন আশুলিয়ায় যে 7টা লাশ, আপনি ভাবেন, মানে আপনি চক্ষু বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা। আবার যদি চিন্তা করেন যে আপনার ভাই, আপনার বাবা, আপনার সন্তান, এই 7টা লাশের মধ্যে 6 জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল, শহীদ সজল। তার মা আমাদেরকে এসে বলেছে, বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয়, পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয়, তখন প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল। এই ট্রমা আপনি নিতে পারবেন না। আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, সেই 7 জন লাশের আরেকজন তার ভাই, তার বোন ইন্টারভিউ করছে। লাশটা যখন পেয়েছে বলে, জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থেকে এই পাশে একটা দাঁতও নাই। আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল, ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত, অন্তত ওরে জড়াই ধরে চুমু দিতে পারতাম। ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না। হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে নাই, সন্তান তার বাবার লাশটা দাফন করবে। এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি, 150-র উপরে বেওয়ারিশ লাশ, 1 বছর হয়ে গেছে। এই লাশগুলো কোন বাবা মার সন্তান, সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই। কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে, কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে, আমরা জানি না সেই বেওয়ারিশ লাশগুলো। জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম, এর 90% গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি, জনসংযোগ করেছি। তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে। আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি, কারণ সেখানে মিডিয়া আছে, বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয়। যেই উপজেলা, যেই জেলায় যে বিভৎসতা ঘটেছে, এখন পর্যন্ত তার কোনো, দেখেন আমরা কি করতে পারলাম। এই রাষ্ট্র কি উচিত ছিল না, 1000 বার বলেছি, এই ইতিহাসকে নাই করে দেওয়া হবে। সারা ঢাকায় যেই 6টা-7টা জায়গায় রণক্ষেত্র হয়েছে, যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে, সরকার আপনি একটা কমিশন করতেন। সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে। ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে, শহীদ পরিবার বলবে তার সন্তানকে, তার বাবাকে, তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, সেই ঘটনা বলবে। সংসদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে। যেই ভাই 2 চোখ হারিয়েছে, আজকেও দেখলাম মাদ্রাসা, সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা, পুরো সাদা যুব্বটা রক্তে লাল হয়ে গেছে, এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে। আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিভাজন করে দিয়েছিল হাসিনা। মানে হুজুরদের মধ্যে মিনিমাম 20টা শাখা, কোনোদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই। অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে, একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কওমি মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে। আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন? জাহাঙ্গীর, আমরা পছন্দ করি না, অনেকে নাও করতে পারেন। এই জুলাই কোনোদিন সফল হতো না যদি আমাদের মায়েরা, যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন। এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস আমেরিকায় গেলেন, ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে? তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা, সেখানে জঙ্গিবাদের উত্থান হবে কোত্থেকে?
হ্যাঁ, এটাই তো সত্য। একটা ছবি আমাদের অবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে। আমাদের দুই বোন হাত ধরাধরি করে নামছে। এক বোন সারা শরীর বোরকা জড়ানো, হাতে একটা লাঠি, তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা, হাতে একটা লাঠি। কে জিন্স পরা আর কে বোরকা পরা, এই চিন্তা তারা করে নাই। আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে, ফ্যাসিবাদের, ভারতীয় আধিপত্যবাদের, হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে, হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সেই একতা আজকে কোথায়? আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা রাগ করবেন, এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি, কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বকাঝকা করি, এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি। আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো বাণিজ্য নাই। আমি আলেম পরিবারের সন্তান। আমার বাবা একজন প্রতিষ্ঠিত আলেম ছিলেন আমার কমিউনিটির। আমি আলেমদের সাফারিংস জানি। সুতরাং আজকে একটা গল্প বলি। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা, ও মহেশখালীর মেয়ে, ও জাহাঙ্গীরনগরের আরেকটা মেয়ে, এরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে। কষ্ট নিবেন না, আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারি, বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আইকনটা গেছে। ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রতিষ্ঠান এখান থেকে সরে নাই। আমরা কি শুধু আইকন কি? আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে? না, এখন হাসিনা তাদের প্ল্যানে নাই, সে তো একটা ব্যক্তি। সেখানে দেশ হিসেবে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে। এখানে তার অনেক ধরনের এস্টাবলিশমেন্ট আছে, একটার পর একটা ফেস ওপেন করবে। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই ন্যারেটিভের মোকাবিলায় এই জুলাইয়ের যে একতাবদ্ধ শক্তি, নারী, পুরুষ, কওমি, আলিয়া, সালাফি, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা, এটার বিরুদ্ধে জীবন গেলেও আমাদের ঐক্য আর ভাঙা যাবে না। আমরা আমার মুসলমানের জায়গায় থাকবে, সবাই সবার জায়গায় থাকবে, কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা, এমন কোনো প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয়, এইখানেই কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে। দেখেন, আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না? কারণ আমার হিসাব খুব বরাবর। আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, অনেকগুলো ফেজ একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে। এখানে দুটো পলিটিক্যাল ফোর্স। এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না। তিনটা পরপর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত, তখন ভারতের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু। আর একটা বড় ফোর্স বিএনপি। ভাইরা, যত কথা বলি, রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি। সেটা চাঁদাবাজির কারণে বলুক, যেই বলুক, ভদ্র, সুশীল অন্য কোনো দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই। নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে, কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবে না। এজন্য আমাদের কথা সোজা, এই বিএনপি চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে। সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে, আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে। এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে, তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, দেখেন আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেই, এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে। তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে, তার সাথে ভারত আর সারা বাংলাদেশ। আমরা কার বন্ধু ভাই? হিসাব তো সোজা। আল্লাহ রাসূল যুদ্ধ বিজয় করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না। তিনি যদি বিয়েই করতে চাইতেন, তার কি মুসলমান পরিবার নাই? এ তো বৃহত্তর কৌশল। সুতরাং এই আওয়ামী লীগ রে, এই ভারত রে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স, তাদেরকেও আমাদের সাথে লাগবে। লাগবে কিনা বলেন? আমাদের জামাত ইসলামে লাগবে, আমাদের এনসিপি রে লাগবে, কওমি লাগবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমাদের সকলকে লাগবে। যেই গল্পটা বলছিলাম, দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে, সেটা ইনকিলাব মঞ্চ। যখন হেফাজতও বলে নাই, হেফাজতও যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই, শাপলা গণহত্যার বিচার চাইয়া বড় কইরা সমাবেশ করে নাই, তখন আমরা শাহবাগের ফ্যাসিবাদের বিচার চাইয়া শাহবাগ অবরোধ করে 3 দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা। কিন্তু এইখানে একটা কথা, শাহবাগে যারা গিয়েছে না বুঝে, তারাও যদি তওবা করে, আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না, তাদের সাথে আমরা ইনসাফ চাই। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। যে আওয়ামী লীগ গণহত্যা করে নাই, ধর্ষণ করে নাই, আয়নাঘর করে নাই, সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তওবা করে ফিরে আসে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায়, আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথেও ইনসাফ করতে চাই। কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। এত কথা বলবার এক কারণ, ভাইরা আমার, আমাদের অনেক অন্যরা বলা ভিন্ন কথা। আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে ভরে শাহবাগী কমেন্ট করেন, শাহবাগী লেখেন, শাহবাগী বইলা গালিগালাজ করেন। আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে, ভাবেন আমাদের সেই 3টা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেছে, এর মধ্যে একজন স্লিভলেস। দেখেন, এইটা কি ইসলামের কোনো মোরালসের মধ্যে আছে? একজন যেই কাপড় চোপড়ে পড়ুক, ইসলামের মোরালস তো মানে তার দিকে তাকানোই যাবে না। যদি আমি সেরকম ভালো মুসলমান হই, তাকাইছি। এরপর আবার তারে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। অথচ আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগী এই বইলা, এ কেমন মুসলমান ভাই? এখন তার মাথায় যদি একটা টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে, এই মেয়ের মনস্তত্ত্বে ইসলাম, মুসলমান, মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো। আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগী ডাকে। কারণ সে গত 15 বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। শাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই, শাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনোদিন বুঝবে না। ঠিক এই কারণেই আমি বলি আমি শাপলার সন্তান, কারণ আমি সেখানে ছিলাম। একটা ছবি ভয়াবহ, আমি কোনোদিন নিতে পারি নাই। 2 ভাই, একজনের লাশটা বুকে জড়াই এরকম ধরে আছে, যাইতেও পারতেছে না, নিতেও পারতেছে না, পতাকা জড়ানো, চতুর্দিকে গুলি, শাপলার বিভীষিকাময় দিন রাত।
কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো একটা জুলুম কারোর সাথে করতে দিব না? আমরা জুলুম করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইবো। আজকে আমি হাটাজারিতে দ্বারা এই কথাটা কেন বললাম? আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসা মসজিদে এই কথাটা বলতাম না, কারণ হাটাজারিতে আমি এসেছি, এইটা হলো সারা বাংলাদেশের যারা মূলধারার আলেমদেরকে ভালোবাসে তাদের রুহানিয়াতের জায়গা, তাদের অন্তরের সব থেকে শ্রদ্ধার জায়গা। সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে আমি আমার মুরব্বীদের কাছে বলবো না, কারে বলবো? আমার যদি ভুল থাকে আমি তাদের কাছ থেকে দোয়া নিব না, কার কাছ থেকে দোয়া নিব? আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না। নাম্বার 2, অন্তত দেখতে চাই ফেসবুকে এরপর থেকে আলেম থেকে মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে, কথা পছন্দ না হইলেই। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, হুজুর হয়তো খেয়াল করেন নাই, হয়তো বলে ফেলেছেন, এটা উনি মিন করে বলেন নাই। দুনিয়ার কোনো নারী তো ভালো কথা, দুনিয়ার কোনো পুরুষেরও শারীরিক অবয়ব নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না। আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো, আল্লাহ রাসূল বলেছেন? ইভেন কোন কাফিরের শারীরিক অবয়ব নিয়ে বলেছেন? না, বলেন নাই। হেফাজত ইসলামের ঢাকা বিরাট মহাসমাবেশে দুই একজন ভাই ভুলে দুই একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন, আপনাদেরকে বিনীত ধন্যবাদ জানাই। আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি, বলেছি না এইটা হতে পারে না, দুঃখ প্রকাশ করেন। এই জুলাই আমাদেরকে কি এনে দিয়েছে? হেফাজতের বর্তমান স্ট্যান্ড দেখে আমরা অবাক হই, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইস্যুতে হেফাজতের এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি, এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে, আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে, এটা রিফ্লেকশন আছে। আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনীত অনুরোধ করি, পর থেকে এটা দেখতে চাই। আপনারা এরপর থেকে যত বিবৃতি হেফাজত থেকে দিবেন, এরপর থেকে শুধু বাংলায় দিলে হবে না, প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে। হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না, তারাই আমেরিকান এম্বাসি থেকে বোঝানো হয় এরা জঙ্গি, এরা মৌলবাদী। আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত, কানাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত, সে তো আর বাংলা জানে না। আপনার বিবৃতি ডেইলি স্টার অনুবাদ করে সে তো পারে। তো এই যে প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এটা আমরা জানি। সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবেন কেন? আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ, আরবি এবং বাংলা ভার্সন দিয়ে দিবেন, এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে, যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে। এটা আমাদের বিনীত অনুরোধ। নাম্বার 2, হেফাজতের এই জায়গা থেকে নতুন যে ইমপ্রুভমেন্ট ঘটছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমাদের ভাইরা জুলাই শেষ হয় নাই, এই জুলাইয়ে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি, শুধু একটা কথা মনে করাই শেষ করি। আপনারা নিশ্চয়ই জানেন 1857 সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে। একদম 90% যখন জিতে গেছি, দীর্ঘ লড়াই, একদিকে টিপু সুলতান, একদিকে ঝাঁসির রানী, তুমুল বিপ্লব। একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী, আবারও বলি সবাই না, কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পাণ্ডে বুক চিতিয়ে লড়াই করেছে। এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না, ইতিহাস থেকে নাই করে দিয়েছে। আপনারা তার নাম শুনেছেন? সিপাহী বিপ্লবে যদি দুইটা নাম থাকে, এর একটা মঙ্গল পাণ্ডে আর একটা হাবিলদার রজমালি। ইতিহাস পড়িও না, নতুন করে তৈরিও করি না, পাবলিকেশনও বানাই না, শুধু রাস্তা কাঁপাই দিলে হবে না ভাই। হাবিলদার রজমালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে, একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে, ব্রিটিশদের কাছে জীবন দিবে না। এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে, আর ব্যাক করেন নাই। তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব, তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না। সেই হাবিলদার রজমালির সন্তান এই বীর চট্টলা। আমাদের ইতিহাস তো আমরা জানি না। দেখেন সেই বিপ্লব যখন হারিয়ে গেল, আপনারা জানেন কিনা, ইতিহাস বলে বাংলাদেশের বড় বড় গাছে এমন কোনো ডাল ছিল না গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে, যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ছুড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের বাবাকে, তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন, এখনো তাদের নাম লেখা আছে। আগে ছিল ভিক্টোরিয়া পার্ক, পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে। গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু তাই না, 5 দিন 7 দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে। দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে, আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে। এরপর মুক্তি আসতে আরো 100 বছর লেগেছে। 1857 সালে মুক্তি আসতে পারতো, আপনারা নিশ্চয়ই জানেন। 1757 সালের পরে 1857 সালে এই 100 বছরেও ব্রিটিশরা আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই, 1857 সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার 1000 গুণ ক্ষতি তারপরে তারা করেছে। আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে। যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে, শুধু কৃষক না, ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে। ভাইয়ের আমার, এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি, চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি, সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে। আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব? জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না, বলে কি করে সম্ভব? মনে করাই দেই, শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 7-এও মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইলো? 10 বছর লাগে নাই। রানিং ফুল মন্ত্রী ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল, তাদের মন্ত্রণালয়ে একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই। 10 বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসি দেওয়া শুধু হয় নাই, তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই। সংখ্যা দিয়ে হয় না ভাই, কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না। আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন, এই যে আসার সময় বলতেছিলাম শায়েখরে, প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি, পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। 5 কোটি টাকা হইলে আমার দেশ একটা নতুন প্রেস কিনতে পারে, তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে, ভাড়া লাগে না, সেই টাকাটাও তাদের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে চান, কোনোদিন 50,000 টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না। ওই 50,000 টাকা
টাকাই লাগবে, মানুষ মাগনা কাটে 3 দিন, একজনের দাওয়াত খাওয়ায় 2 দিন 3 দিন, তারপরে আর চলে না। আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, একটা প্রতিষ্ঠান না। আমাদের ভাইদের সমস্যা কি জানেন? সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে, সেই পত্রিকাটা সে জাতীয় মূলধারা বানাবে না, দেবে দৈনিক হাটাজারি। সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাজারি, সর্বোচ্চ বড় হইলে হেফাজত, এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান। ভাইরা, এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না? আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী, তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা, আপনি সেরকম চিন্তা করেন। সুতরাং আমি কথায় অনেক ভুলভ্রান্তি বলতে পারি, কিন্তু বিশ্বাস করেন আমার কলিজা চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই। আমরা যদি যোগ্যতা নিয়ে 5-10 বছরের মধ্যে দাঁড়াইতে না পারি, এই ভিডিও, এই ছবি, এই শহীদ পরিবার, এই আহত, এদের জীবন তো শেষ। এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা CNN, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যা ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিমান্ড করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্ল্যাকার্ডে ইংলিশ কই, আমাদের প্ল্যাকার্ডে আরবি কই। ভাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না। প্লিজ আপনারা কয়দিন আমারে, কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই লেবেন, এইটা কইরেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমার গালি দিয়ে হইলো, বকা দিয়ে হইলো, যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছর অর্জন হয় না। এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদটাই শুরু করি। সেই জিহাদটা হইলো একজনের সব করার দরকার নাই। এই দেশে আমাদের অনেক মাশাআল্লাহ আলেম হইছে, আলেমদের মধ্যে থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে, বুলধারার মিডিয়া লাগবে। আমার যে 8,000-এর ছেলেটা এখন পড়ে, চলেন সে আজকে জিহাদ ঘোষণা করি, আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যেটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এটা আগমর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে। ইনশাআল্লাহ ইনসাফ যদি কায়েম হয়ে যায়, সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে, আলহামদুলিল্লাহ হইতে পারে, যে কোনো আকাঙ্ক্ষা হইতে পারে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি শুধু এটুকুন বলতে আসছি, প্লিজ আমাদের উস্তাজরা, আমাদের ভাইদেরকে, এইখানে যারা আছেন জানি, হাতে একটা মেয়েকে দেখে সে যা কাপড় চুপড় পর, ভাই একটা মেয়ে যদি উলঙ্গ হইয়া হইতে যায়, প্রথমত তো আমি যদি মাদ্রাসার ছাত্র হই, মুসলমান হই, তার দিকে তো তাকানোই আমার জায়েজ নাই। তাকাই এরপর আবার তার কটু কথা বলি, ভাই এরকম তো হবে না। হ্যাঁ, কেন বলে? তার ওই প্রচুর সাফারিং, এই শাহবাগীরা আমাদের জীবনকে ধ্বংস করছে। ভাই সেটার বিরুদ্ধে যদি আমিও তার মতো করি, সেটা আরো ক্ষিপ্ত হয়ে উঠবে। বরং আমি তার এমন আদর্শ দিয়ে বিজয় করার সময় এসছে, সে যেন বাসায় গিয়ে বলে, যেই ছেলে মেয়েগুলোর জঙ্গি মনে করতাম, এদের সাথে মিশে দেখলাম অদ্ভুত, এদের ব্যাপারে মিথ্যে কথা বলা হয়, এদের কাছেই আমরা সবচেয়ে নিরাপদ। সুতরাং এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই, এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। সেই প্রত্যাশা আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছে। যদি 5 বছরের ক্ষমতার মোহে, সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। আমি দেখের যে ভাইয়েরা গণহত্যায় অংশ নেয় নাই, কিন্তু এখনো হাসিনার হত্যাকে সমর্থন করে। আল্লাহ, এই পতিত ফ্যাসিস্টদের অফিসের সামনে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ তাদের অন্তরে আপনি সত্য উন্মোচন করে দেন। আল্লাহ, আমাদের আওয়ামী লীগের সাপোর্টার ভাই বোনদের অন্তরে আল্লাহ তারা একবার চিন্তা করতে দেন, আপনার ভাইটা তার নিজের ভাই, আপনার ছেলেটা তার নিজের সন্তান। আল্লাহ, আপনার ভাইকে আপনি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আমিন। শহীদ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, প্রত্যেকের পরিবারকে হেফাজত করেন। আল্লাহ, যারা চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, আল্লাহ হাজার হাজার ভাইয়েরা, আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাযিল করেন, তাদের সম্মানজনক রিজিকের ফয়সালা করে দেন, তাদের পরিবারের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ, আমরা জাতি হিসেবে যেন আল্লাহ বাংলাদেশ রাষ্ট্র যতদিন টিকে থাকে, ততদিন যেন আল্লাহ আমাদের এই শহীদ ভাইদেরকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আল্লাহ তাদের কোরবানির বিনিময়ে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ, শহীদদের পরিবারগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, আমরা আমাদের যে ভাইয়েরা আমাদেরকে উত্তরসূরি হিসেবে রেখে গেছে, আমাদেরকে তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল ও মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।